শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দেবাশিস রঞ্জন সরকার। নীলক্ষেত মোড় এলাকায় অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। প্রভিসি মামুন আহমেদের বিরুদ্ধে অসৎ আচরণের অভিযোগ তুলে ক্ষমা চাওয়ার দাবি জানায় তারা। রাত 11টার দিকে মুক্তি ও গণতন্ত্র তরুণ এলাকায় দুই পক্ষের মুখোমুখি অবস্থানে উত্তেজনা সৃষ্টি হয়। বিশ্ববিদ্যালয় এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এর আগে রাত 10টার দিকে উপাচার্যের ক্ষমা চাওয়ার এক দফা দাবিতে সায়েন্স ল্যাব মোড়ে অবরোধ করে 7 কলেজের শিক্ষার্থীরা। সেখান থেকেই উপাচার্যকে 1 ঘন্টা আলটিমেটাম দিয়ে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। উপাচার্য ক্ষমা না চাওয়ায় শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবন ঘেরাও করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিমুখে রওনা দেন। তবে নীলক্ষেত এলাকায় তাদের বাধা দেয় স্যার এএফ রহমান হলের শিক্ষার্থীরা। এতেই উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর আগে সন্ধ্যা 6:30 থেকে সায়েন্স ল্যাব মোড় অবস্থান নেয় 7 কলেজের শিক্ষার্থীরা। এতে যান চলাচল বন্ধ হলে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। উনি আমাদের 7 কলেজের শিক্ষার্থীদের সাথে অশোভন আচরণ করছে। ওই অশোভন আচরণের জন্য আমাদের আজকের এই অবস্থান কর্মসূচি। আমাদের একটাই দাবি, প্রভিসি মামুন আহমেদ এসে 7 কলেজের শিক্ষার্থীদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইবে। চাকরি জাতীয়করণের দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জোটের প্রতিনিধিরা। এর আগে তারা স্মারকলিপি দিতে প্রেস ক্লাব থেকে রওনা হয়ে শাহবাগে পুলিশের বাধার মুখে পড়েন। জলকামান ব্যবহার করে ছত্রভঙ্গ করে দেওয়া হয় আন্দোলনকারীদের। আহত হন বেশ কয়েকজন। যদিও পুলিশ বলছে শিক্ষকরা অনুরোধ উপেক্ষা করে ব্যারিকেড ভাঙতে চাইলে জলকামান ব্যবহার করা হয়। পরে আবারও জড়ো হয় চারুকলা অনুষদের সামনের সড়কে অবস্থান নেন শিক্ষকরা। সেখান থেকে 17 সদস্যের প্রতিনিধি নিয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দিতে যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জোট। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়া হয়। আমরা এই রাষ্ট্রপ্রধানের স্বর্ণপন্ন হওয়া, তার কাছে আমাদের দাবি দেওয়া উপস্থাপন করার জন্য রওনা দেওয়া। এটা কি আমরা রাষ্ট্রবিরোধী অপরাধ করেছিলাম? আমরা কোনো অপরাধ করি নাই। আমরা 15 বছর ধরে পড়াশোনা করে নিজের টাকা খরচ করে দাবি ধরতাই যে আমাদের যাবে না, এটা তারা কমিটমেন্ট করেছিল। কিন্তু আপনারা নিজেরাই দেখলেন যে তারা এসে কীভাবে আমাদের ধাক্কা দিয়ে ব্যারিকেডে ভেঙে প্রায় 100 জন ওই পাশে চলে গেছিল। তো এই স্বাভাবিক কারণে আমাদের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আমরা তাদের উপর পানি ছিটিয়ে মোটামুটি ডিসপার্স করার একটা ব্যবস্থা করেছিলাম। রাজধানীর রামপুরায় ছাদ থেকে ছাত্রকে গুলি করার মামলায় এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে খাগড়াছড়ি থেকে গ্রেপ্তার করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাকে ঢাকায় আনা হচ্ছে। এ বিষয়ে আরও জানাতে খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার ইউনুস। শাহরিয়ার, এ বিষয়ে একটু বিস্তারিত জানাবেন আমাদের। সরকারকে খাগড়াছড়ির দীঘিনালা থেকে রাত 9:30টার দিকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটরের উপস্থিতিতে এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে গ্রেফতার করা হয় এবং গ্রেফতারের 15 মিনিট পরেই তাকে খাগড়াছড়ির দীঘিনালা থেকে সরাসরি একটি মাইক্রোবাস যোগে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে বলে সেটা আমরা একাধিক সূত্রে জেনেছি এবং দীঘিনালার থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন তিনি আমাদেরকে জানিয়েছেন। বিষয়টি হচ্ছে 2024 সালের 19 জুলাই ছাত্র জনতার আন্দোলনে রাজধানীর রামপুরায় একটি নির্মাণাধীন ভবনের ছাদের কার্নিশে ঝুলে থাকা শিক্ষার্থীকে গুলির ঘটনায় আলোচিত পুলিশের উপপরিদর্শক এসআই চঞ্চল সরকারকে গ্রেফতার করা হয়েছে। সেটা আমরা পুলিশ এবং পুলিশের মাধ্যমেও সেটা জানতে পেরেছি। আরেকটি বিষয় হচ্ছে যে শিক্ষার্থী তার নাম, যে ছাত্রটিকে গুলি করা হয়েছিল তার নাম আমির হোসেন। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। ঢাকায় ফুফুর বাসায় থাকতেন এবং কাজ করতেন বলে রামপুরার একটি রেস্তোরাঁয়। সেদিন ঘটনায় অবশ্য তিনি পুলিশের গুলিতে, সেদিন যে ঘটনা ঘটেছিল পুলিশের সেই গুলির ঘটনার পরও ওই শিক্ষার্থী বেঁচে গিয়েছেন বলে আমরা সেটা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। তবে এসআই চঞ্চল চৌধুরীর ঘটনার বিষয়টি আমরা তাৎক্ষণিকভাবে জানতে পারলেও পুলিশের খাগড়াছড়ি পুলিশ এবং ঢাকা রামপুরার পুলিশ বিষয়টা আমাদেরকে তাৎক্ষণিক জানাতে পারেননি। আমরা বিভিন্ন মাধ্যম হয়ে পরে সে বিষয়টি জানতে পারি এবং আমরা
সবশেষ দিঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে বিষয়ে যোগাযোগ করে সবশেষ বিষয়টি জানতে পারে এবং গ্রেফতারের বিষয়টি নিশ্চিত হতে পেরেছে বলে আমরা জেনেছি। তবে গ্রেফতার হওয়া যে পুলিশ সদস্য তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে সেটি আমরা পুলিশ সূত্র জানতে পেরেছি। দেবাশিস, ধন্যবাদ শাহরিয়ার যুক্ত হবার জন্য। নিরপেক্ষ সরকারের দাবিতে বিএনপি যে দাবি তুলছে সেটা তাদের রাজনৈতিক বক্তব্য, এমন মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সচিবালয়ে তিনি জানান, নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকার যথেষ্ট নিরপেক্ষ থাকবে, রাজনৈতিক দলের সাথে অন্তর্বর্তী সরকারের কোনো দূরত্ব নেই। অন্যদিকে 111 নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যকে সতর্ক বার্তা হিসেবে দেখছেন বন ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। রাজধানীর গ্রিন রোডের পানি ভবনে আয়োজিত কর্মশালায় তিনি নির্বাচনী রোডম্যাপ নিয়ে কথা বলেন। জয়েন করার পর থেকে শুনতেছি মন্ত্রী পরিষদ চেঞ্জ হবে, উপদেষ্টা চেঞ্জ হবে, সেই হবে, সেরকম কোনো আলাপ হয়নি। ভবিষ্যতে হতে পারে, কিন্তু কোনো রকম মানে সুনির্দিষ্ট এজেন্ডা ভিত্তিক বা গুরুত্ব দিয়ে এই ব্যাপারে কোনো আলোচনা হয়নি, এটা আপনাকে নিশ্চিত করতে পারি। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, এটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন এবং আমরা সেই সময়সীমাতেই এখনো পর্যন্ত স্টিক করে আছি। যেই রাজনৈতিক দল গঠন করুক না কেন, সরকার থেকে চলে গিয়েই তাকে সেটা করতে হবে। অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে গণ অভ্যুত্থান ও ছাত্র জনতার ত্যাগের প্রতি বেইমানি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রেস ক্লাবে এক আলোচনায় তিনি বলেন, নির্বাচন ছাড়া অন্য কোনো পথ খুঁজতে গেলে গণতন্ত্র মুখ থুবড়ে পড়বে। ডিআরইউতে আরেক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ কিংস পার্টি করার চিন্তা না করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন। গণতন্ত্রের জন্য বিএনপির লড়াইকে অবমূল্যায়ন না করার আহ্বান জানান মেজর হাফিজ। আগামী যে নির্বাচন হবে সেদিকে এগিয়ে যেতে হবে। নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন যাতে কারো মনে না জাগে। বাংলাদেশের মানুষের মালিক, যারা দেশের মালিক, তাদের চেয়ে বিজ্ঞ কেউ হওয়ার সুযোগ নাই। গণতন্ত্রে সেইটার কোনো সুযোগ নাই। ইলেকশনের কথা বললেই তাদের চুল খাড়া হয়ে যায়, বা ইলেকশন কি কোনো অন্যায় কাজ, অপকর্ম, পরশ্রী কাতরতা থেকে উদ্ভূত ক্রিটিসিজম শুনতে পাই, তখন মনটা কষ্ট লাগে। র্যাবের সাবেক ডিজি ব্যারিস্টার হারুন রশিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আন্দোলনকারীদের উপর গুলির নির্দেশ সহ মানবতা বিরোধী অপরাধের দায়ে তাকে অভিযুক্ত করে আদালতে আবেদন করে প্রসিকিউশন। অপরাধের বিবরণ শুনে তাকে গ্রেপ্তারের নির্দেশ দেন বিচারপতিরা। আইনজীবীরা জানান, জুলাই আগস্ট অভ্যুত্থানে র্যাবের হেলিকপ্টার থেকে গুলি ছোড়ার প্রমাণ পেয়েছে অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। যে র্যাব বাহিনী আন্দোলন চলাকালীন সময় ছাত্র জনতার উপরে যে গুলি বর্ষণ করেছেন, তাদের উপরে আপনারা দেখেছেন নানান ধরনের অপরাধ তারা করেছেন। কাউকে আটক করেছেন, কাউকে টর্চার করেছেন, কারো উপরে গাড়ি উঠিয়ে দেওয়া হয়েছে। হেলিকপ্টার ব্যবহার করে, র্যাবের হেলিকপ্টার ব্যবহার করার যে সিদ্ধান্ত, সেটার পরিকল্পনা বাস্তবায়ন, পরিকল্পনার নির্দেশ দেয়া, পরিকল্পনা করা, র্যাবের হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে, সেই ব্যাপারে আমাদের তদন্ত সংস্থা প্রমাণ পেয়েছেন এবং এটার ব্যাপারে মূল কাজটাই করেছেন র্যাবের যিনি ডিজি ছিলেন তিনি। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের কানাডায় নাগরিকত্বের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। এছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালকের পদ থেকে রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার এবং নিয়ম বহির্ভূত কার্যকলাপের আশ্রয় নেওয়া হয়েছিল বলে জানিয়েছে দুদক। অটিস্টিক শিশুদের মান উন্নয়নে পুতুলের নেতৃত্বে সূচনা ফাউন্ডেশন নিয়েও রয়েছে বিস্তর অভিযোগ। সরকারি অনুদানের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে সেখানে অর্থ জমা হতো। দুদক জানায়, জাতীয় রাজস্ব বোর্ডের উপর ক্ষমতার প্রভাব খাটিয়ে ওই ফাউন্ডেশনকে করমুক্ত করা হয়েছিল। জোর করে ফাউন্ডেশনের নামে আদায় করা হতো উপঢৌকন। যুক্তরাষ্ট্রের ট্রাম্প সরকার বিশ্বব্যাপী অর্থ সহায়তার কার্যক্রম বন্ধ করলেও বাংলাদেশের সঙ্গে রোহিঙ্গা ইস্যুতে অর্থ সহায়তা জারি রেখেছে। এই ইস্যুতে ট্রাম্প সরকারকে ধন্যবাদ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এই তথ্য জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রেস সচিব শফিকুল আলম বলেন, পলাতক শেখ হাসিনার দোসররা বর্তমান সরকার পালানোর গুজব ছড়াচ্ছে। এছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সাক্ষাৎকার নেয়াকে আন্তর্জাতিক প্রোপাগান্ডার অংশ বলেও মন্তব্য করেন তিনি। প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা আসার পর 90 দিনের জন্য ইউএসএইডের যাবতীয় সাহায্য স্থগিত করেছে। রোহিঙ্গাদের জন্য ইউএসএইড যে নিউট্রিশন এবং রিসোর্সেস প্রোভাইড করতো, ওইটার থেকে এটা এক্সাম্পল হয়েছে, ওইটা জারি থাকবে। এটার জন্য
এটা অ্যাফেক্টেড হবে না, এটা জানি থাকবে। এটার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছে। আসাদুজ্জামান খান কামাল হচ্ছে বাংলাদেশের কসাই। স্টুডেন্টদেরকে, শ্রমিকদেরকে, রিক্সাওয়ালাকে যে একদম নির্দয়ভাবে খুন করা হয়েছে তার অন্যতম বুচার হচ্ছে নূর। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের বেশ কিছু সুপারিশে আপত্তি জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। বলেছেন, এসব সুপারিশ বাস্তবায়ন হলে কমিশনের ক্ষমতা ও স্বাধীনতা খর্ব হবে। ইসিকে সংসদীয় কমিটির কাছে দায়বদ্ধ করা গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি। সিইসি জানান, তফসিল ঘোষণার আগ পর্যন্ত যে দলগুলো নিবন্ধন থাকবে তাদের নিয়েই নির্বাচন করবে ইসি। দল নিষিদ্ধের দায়িত্ব কমিশনের নয়। 3 মাসে যদি কেয়ারটেকার গভর্নমেন্ট যদি ইলেকশন করতে পারে, আমিও পারতাম, আমরাও পারতাম, যদি এই জিনিসগুলো যদি ফিক্স থাকতো। কিন্তু আমার কাছে আনসার্টেনিটির মধ্যে পড়ে গেছে। কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে যেমনভাবে পার্লামেন্টারি ইলেকশন হবে, কেয়ারটেকার গভর্নমেন্ট না থাকলেও লোকাল গভর্নমেন্টের ইলেকশনটা একটা ইকুয়ালি কোয়ালিটি ইলেকশন আমরা ডেলিভার করতে পারবো যদি আমাদের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকে। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের সেভ ডিপোজিট লকার ভেঙে $1,69,300 ও $55,000 পেয়েছে দুদকের অভিযানিক দল। মিলেছে 1 কেজি স্বর্ণ ও 70 লাখ টাকার এফডিআর। রোববার দিনভর অভিযান শেষে জানানো হয় এই তথ্য। কেন্দ্রীয় ব্যাংকে সংরক্ষিত লকারটি খোলার জন্য দুদক পরিচালক কাজী সাইমুজ্জামানের নেতৃত্বে 7 সদস্যের একটি দল সকালে বাংলাদেশ ব্যাংকে যান। এর আগে গত 19 জানুয়ারি অভিযান চালিয়ে এসকে সুরের বাসা থেকে 16,25,000 টাকা জব্দ করা হয়। সে সময় তার নামে বাংলাদেশ ব্যাংকে ভল্ট থাকার তথ্য পায় দুদক। পরে সংস্থাটি জানতে পারে সেটি ভল্ট নয়, কেন্দ্রীয় ব্যাংকে কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের মূল্যবান সামগ্রী রাখার লকার। দুদক থেকে বাংলাদেশ ব্যাংককে দেয়া চিঠিতে লকারের সামগ্রী স্থানান্তর না করার অনুরোধ জানায়। 21 জানুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের এ বিষয়ে সম্মতি জানিয়ে ফিরতি চিঠি পাঠায়। বলা হয়, বাংলাদেশ ব্যাংকের লকারে কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের ব্যক্তিগত মূল্যবান সামগ্রী প্যাকেট সিলগালাযুক্ত অবস্থায় জমার তারিখ থেকে 20 বছর পর্যন্ত রাখা হয়। দুদক এসকে সুর, তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও কন্যা নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে মামলা করে গত 23 ডিসেম্বর এসকে সুরকে গ্রেপ্তার করা হয় 14 জানুয়ারি। ইউরো পেয়েছি 55,000 ইউরো, মার্কিন ডলার পেয়েছি 1,69,300 এবং স্বর্ণ পেয়েছি 1005 গ্রাম এবং এফডিআর পেয়েছি 70 লাখ টাকা। আমরা যা পেয়েছি এবং সেগুলো এই 22 পাতার একটি জব্দ তালিকা তৈরি করেছি। তাদের প্রাপ্ত আলামত আমাদের জিম্মায় আছে। আগামীকাল মহামান্য আদালতের নির্দেশেই আমরা সেই জিম্মা হয়তোবা রাষ্ট্রীয় কোষাগারে অস্থায়ীভাবে জমা রাখব অথবা আদালতের যে পরবর্তী নির্দেশনা আসবে সেই মোতাবেক কাজ করব। ছাগলকাণ্ডে এনবিআর এর সাবেক কর্মকর্তা মতিউর রহমানের স্ত্রী লায়লা কানিজ লাকিকে জেল গেটে একদিন জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। রোববার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। রিমান্ড আবেদনে মামলার তদন্ত কর্মকর্তা বলেন, আসামি লায়লা কানিজকে বুধবার সকালে তার বসুন্ধরার বাসা থেকে গ্রেপ্তার করা হয়। আসামির বিরুদ্ধে দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে 1,53,63,690 টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন করা এবং জ্ঞাত আয় বহির্ভূত 13,58,106 টাকা সম্পদের মালিকানা অর্জন করার অভিযোগ রয়েছে। এই অপরাধে দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে মামলা করে। শরীয়তপুরের ব্রিটিশ আমেরিকান টোবাকো ডিলার পয়েন্টে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল ভল্ট ভেঙে নগদ 1,34,00,000 টাকা নিয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে। পুলিশ জানায়, শহরের মজিদ জরিনা ফাউন্ডেশন মার্কেটের 2য় তলায় ব্রিটিশ আমেরিকান টোবাকোর জেলা পরিবেশক সেলফ প্রমোশন সার্ভিসের একটি ডিলার পয়েন্ট রয়েছে। শনিবার মধ্যরাতে ভবনের পেছনের একটি গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে 7-8 জনের ডাকাত দল। পরে তারা ভেতরে থাকা 3 কর্মচারীর হাত পা বেঁধে ভল্ট ভেঙে নগদ টাকা ও মূল্যবান সামগ্রী লুট করে। রোববার সকালে বিষয়টি জানাজানি হয়। পরে বিকেলে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। এই ঘটনায় এখনও মামলা হয়নি। ক্রাইম সিন ইউনিটের এভিডেন্স, সিসিটিভি ফুটেজ এবং আমাদের তথ্য প্রযুক্তি, এগুলো আমরা এখন বিশ্লেষণ করছি। বিশ্লেষণ করে আমরা পরবর্তীতে বলতে পারবো যে আসলে ঘটনাটাতে কে বা কারা ছিল। সাবেক সেনাপ্রধান ও মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার জেনারেল KM শফিউল্লাহর দাফন সম্পন্ন হয়েছে। বিকেলে তাকে সামরিক কবরস্থানে দাফন করা হয়।
সকালে সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাবেক এই সেনাপ্রধানের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বীর উত্তম শফিউল্লাহ দীর্ঘদিন ধরেই ডায়াবেটিস সহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। 1971 সালে তিনি ছিলেন জয়দেবপুরের 2য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 2য় প্রধান। তার নেতৃত্বে ওই রেজিমেন্টের বাঙালি সৈন্যরা বিদ্রোহ করে। মুক্তিযুদ্ধের শুরুতে শফিউল্লাহ ছিলেন 3 নম্বর সেক্টর কমান্ডার। পরে 3টি নিয়মিত আর্মি ব্রিগেড পাঠিয়ে গঠিত হলে এস ফোর্সের নেতৃত্বে দেওয়া হয় শফিউল্লাহকে। দেশ স্বাধীন হওয়ার পর তিনি সেনাপ্রধানের দায়িত্ব পান। সবশেষ 1996 সালে আওয়ামী লীগে যোগ দিয়ে নারায়ণগঞ্জ 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। নীলক্ষেত মোড় এলাকায় অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। সেখানে আছেন সহকর্মী তানভীর সিদ্দিক টিপু। সরাসরি যাচ্ছি তার কাছে। টিপু, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার পরিস্থিতি এখন কেমন, কি নিয়ে এই সংঘর্ষ? দেবাশিস, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার বেশ থমথমে পরিস্থিতি কিন্তু বিরাজ করছে। মূলত ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে এবং সেই ঘটনার নিয়ন্ত্রণে পুলিশের পক্ষ থেকে কিন্তু টিয়ার শেল এখানে আনা হয়েছে, এখনও নিক্ষেপ করা হয়নি, কিন্তু তারা বেশ কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছেন এবং এখনও পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেতের 2 পাশে কিন্তু ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা অবস্থান নিয়েছেন। মূলত ঢাকা কলেজ সহ অধিভুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা এই ধাওয়া এবং পাল্টা ধাওয়ায় অংশ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে। এবং ঢাকা কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীদের মূল যে দাবি সেটি হচ্ছে তারা আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি প্রভিসি আছেন মামুন আহমেদ তার কাছে গিয়েছিলেন। তাদের যে 5 দফা দাবি রয়েছে সেই দাবির পক্ষে তারা একটি বার্তা দিতে গিয়েছিলেন এবং তাদের অভিযোগ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি যিনি আছেন তিনি তাদের সাথে অসৎ আচরণ করেছেন। সেই অভিযোগেই কিন্তু এই যে সেই সংঘর্ষের সূত্রপাত এবং বলা চলে যে এবং 7 কলেজের শিক্ষার্থীদের যে দাবি সেটি হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি যিনি আছেন তার অসদাচরণের জন্য তিনি তাদের কাছে মাফ চাইবেন। এই কারণেই কিন্তু তারা প্রভিসির যে বাসভবন সেই বাসভবন অভিমুখে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে যাচ্ছিল এবং ঠিক সেই সময় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা আছেন তারা তাদের ক্যাম্পাস সে নেমে আসেন এবং একটি প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন এবং তখনই কিন্তু যে এই ধাওয়া এবং পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং নীলক্ষেত সহ বিভিন্ন মোড়ে তারা অবস্থান নিয়েছেন এবং সেই অবস্থানে তারা এই যে সংঘর্ষ বা ধাওয়া পাল্টা দেওয়া এবং শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য তারা কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছেন। এখন পর্যন্ত কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড আমরা দেখেছি। আমরা সংবাদকর্মীরা বেশ ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যেই ছিলাম এবং এখন বলা যায় যে কিছুটা আগের থেকে কিছুটা পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে, পুরোপুরি শান্ত হয়েছে বলা যাবে না। এখনও 2 পাশে যে শিক্ষার্থীরা আছেন তারা অবস্থান নিয়ে আছেন এবং রাত যত বাড়বে বলা যায় যে এই সংঘর্ষ বা এই অবস্থান ঠিক কখন শেষ হবে আমরা এখনও বলতে পারছি না। দেবাশিস, ধন্যবাদ টিপু যুক্ত হবার জন্য। এই ছিল আজকের সব খবরের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।